দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশবর্ণ আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় হঠাৎ তীব্র পেটে ব্যথা, তার কারণ এবং করণীয়। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সার্জারি জেনারেল অ্যান্ড অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপিক সার্জন অধ্যাপক ডাক্তার ABM মাহবুবুর রহমান, সার্জারি বিভাগ, ইউনুস আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নাম্বারে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আপনাকে অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, হঠাৎ তীব্র পেটে ব্যথা। চিকিৎসা ক্ষেত্রে আসলে পৃথিবী জুড়ে যে কোনো জরুরি অবস্থার মধ্যে অন্যতম কিন্তু পেটের ব্যথা। আমাদের হাসপাতালগুলোতে কিন্তু জরুরি বিভাগে যদি যাই, পেটের ব্যথার রোগীর সংখ্যাটা কিন্তু অনেক বেশি। তো সেই বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। তীব্র পেটে ব্যথা যদি হঠাৎ কারো হয়ে থাকে, কি কি কারণ আসলে হতে পারে, এই প্রশ্নটাই আগে এটা দিয়ে শুরু করি। কেন হয় আসলে? হ্যাঁ, পেটের ব্যথা আপনি ঠিক বলেছেন। হয়নি এমন কোনো লোক বোধহয় দুনিয়াতে পাওয়া যাবে না, কারো না কারো কখনো না কখনো পেট ব্যথা হয়েছে। এখন পেট ব্যথার কারণটা কি জানাটা খুব দরকার। এটা কি সামান্য পেট ব্যথা, নাকি এই চিকিৎসা কি বাসায় করা সম্ভব, নাকি হাসপাতালে যেতে হবে বা ডাক্তারের কাছে যেতে হবে চিকিৎসার জন্য? এটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পেট ব্যথার ক্ষেত্রে, কারণ সব পেট ব্যথা সহজ নয়। এবং আমরা দেখেছি যে রোগী এমনভাবে আসেন, জটিলতা নিয়ে আসেন, তখন তাকে অনেক বেশি ভুগতে হয় পেট ব্যথার কারণে। আচ্ছা, তো একটু জানি যে আসলে পেট ব্যথার কারণগুলো তাহলে কি কি হতে পারে, বা মোস্ট কমন কোন কারণগুলো নিয়ে রোগী আপনার কাছে আসেন? যে পেটের ব্যথা সুতরাং পেটেরই কোনো অর্গানের হয়তো ইনফেকশন হয়েছে, কিন্তু এর সঙ্গে আরেকটা জিনিস আছে যেটাকে কখনোই আমরা ঠিক ইগনোর করতে পারি না। বিশেষ করে উপরের পেটে যদি হয়, আমি আসবো বিষয়গুলো নিয়ে কথা বলতে। সেটা হচ্ছে যে বুকের গোড়ায় ব্যথা হচ্ছে, আমার হার্টের অ্যাটাকেও কিন্তু বুকের গোড়ায় ব্যথা হতে পারে। এই জিনিসটা এবং যে কমন কারণগুলোতে পেটের ব্যথা হয় উপরের পেটে বিশেষ করে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে গলস্টোন, পিত্তপাথর, এছাড়া পেপটিক আলসার যেগুলো আমরা সমানে গ্যাসের প্রবলেম বা অ্যাসিডিটির প্রবলেম বলি। এছাড়া আরেকটা অসুখ আছে প্যানক্রিয়াটাইটিস, এখানেও অনেক তীব্র পেট ব্যথা হতে পারে। আর যেটা বললাম যে হার্ট অ্যাটাকেরও একটা লক্ষণ হতে পারে পেট ব্যথা, এবং রোগীকে এটা বুঝতে হবে যে এই একটা অসুখ কিন্তু বাসায় চিকিৎসা করার মতো নয়। তাহলে স্যার, হার্ট অ্যাটাকের কথা দিয়ে একটু শুরু করি, যে হার্ট অ্যাটাকের ব্যথাটা এবং নরমাল পেটের ব্যথার মধ্যে কোনো পার্থক্য বোঝবার উপায় আছে? অবশ্যই, এটা একটু সচেতন মানুষই এটা বুঝতে পারবেন যে ব্যথাটা হচ্ছে উপরের পেটে, কিন্তু এটা ঠিক গ্যাসের ব্যথা নয়। পেশেন্ট সঙ্গে তার ব্যথাটা ঘাড়ের দিকে যাবে, বা দিকে চোয়ালের দিকে আসবে, তার বা হাতের দিকে চলে আসতে পারে, এবং পেশেন্ট ঘামতে শুরু করবে, বুক ধরফর করতে থাকবে, শ্বাসকষ্ট হবে, মনে হবে যেন বুকটা চেপে দিচ্ছে কেউ। তো ওইটা আপনার খুবই প্যাথোগনমিক, যে প্রবাবলি তার হার্ট অ্যাটাক হচ্ছে। পেটের ব্যথা নয়, বুকের ব্যথা বলে একটু বিবেচনা করতে হবে, এবং সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। স্যার, আপনি অনেকগুলো পেট ব্যথার কারণ বললেন প্যানক্রিয়াটিসের কথা বললেন, তারপর অ্যাপেন্ডিসাইটিসের কথা বললেন। একটু প্যানক্রিয়াটিসের কথা নিয়ে যদি বলতে চাই, প্যানক্রিয়াটিসের ব্যথাগুলো আসলে কেমন হয়? আমরা রোগী যখন পেট ব্যথা নিয়ে আসি, আমরা মোটা দাগে কয়েকটা প্রশ্ন করি। এক নম্বর হচ্ছে এটা কতদিন ধরে হচ্ছে বা কবে থেকে হচ্ছে, আর হচ্ছে কোন জায়গাটাতে হচ্ছে। রোগী তো অত ভালো বলতে পারে না পেটের বিভিন্ন জায়গাগুলো, কিন্তু ওরা সাধারণত ডান দিক বা দিক বলছে, বা উপরের পেট বলে, বা তল পেট বলে, এরকম বলে। প্যানক্রিয়াটাইটিসের ব্যথাটা উপরের দিকেই হয় এবং তীব্র ব্যথা হবে, এবং এই ব্যথাটা ছড়ায়, পিছনের দিকে যায়, এবং মনে হয় চারিদিকে একটা বেল্ট দিয়ে কেউ চেপে দিয়েছে, এরকম একটা ব্যথা হয়। এবং পেশেন্ট খুব ইন্টারেস্টিংলি ওই সেজদার পজিশনে থাকলে তার একটু বেটার ফিল করে সে। হ্যাঁ, এইটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিসের সাধারণত ব্যথার এই লক্ষণটা হচ্ছে প্যানক্রিয়াটিসের ক্ষেত্রে পাওয়া যায়, যে বেল্টের মতো কেউ বেঁধে দিয়েছে এরকম অনুভব করে, এবং সেজদায় যদি সে যেয়ে থাকে তখন তার একটু ভালো বেটার অনুভূতি হয়। স্যার, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা নিয়ে একটু জানতে চাই, এটার লক্ষণ কিভাবে? আমি এই চিকিৎসাগুলো নিয়ে একটু পরে করব। অ্যাপেন্ডিসাইটিস খুব কমন অসুখ, বিশেষ করে টিনেজার্স এবং যারা বয়স 30 পর্যন্ত যাদের, এদের ছেলে মেয়ে দুজনের হতে পারে। এটা ব্যথাটা রোগী প্রথমে খেয়াল করে নাভির কাছে হচ্ছে ব্যথাটা, এবং আস্তে আস্তে ওটা আমরা বলি সরে গিয়ে ডান দিকে তল পেটে এসে জমা হয়ে যায়। এইটা হচ্ছে একটা ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অ্যাপেন্ডিসাইটিসের। পেশেন্ট হয়তো অনেক সময় নাভির কাছে ব্যথাটা নোটিস নাও করতে পারে, কিন্তু ডান দিকে চলে আসছে এটা সে বোঝে। এবং এর সাথে পেশেন্টের কিছু আলাদা অন্যান্য লক্ষণগুলো থাকে, যেমন তার বমি বমি ভাব হওয়া, বমি হওয়া, তারপরে তার একটু জ্বর আসা, ক্ষুধামন্দ, এগুলো
অ্যাপেন্ডিসাইটিসের প্যানক্রিয়াটাইটিসের ব্যথায় কি এরকম বমি বমি ভাব হয়? হয় বা এগুলো জ্বর যে কোনো তীব্র এটাতে হতে পেট পারে? ব্যথার ক্ষেত্রে এগুলো অবশ্যই স্যার এটা তো সহযোগী আসলে থাকে। নরমাল ফুড পয়জনিং এর ক্ষেত্রে হয়ে থাকে, বমি বমি ভাব হওয়া বা বমি করা, তখন আসলে যদি পেটের ব্যথাও থাকে তখন ডিফারেন্সিয়েট করাটা কিন্তু কঠিন হয়ে পড়ে। তখন কিভাবে না, ডিফারেন্সিয়েট এখানে তো করব? রোগী একটা ভালো হিস্ট্রি দেবে যে আমি বাইরে কোথাও খেয়েছি, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। বলবে আমি বিয়ে খেয়েছি বা কোথাও ফাস্টফুড খেতে গিয়েছিলাম। সঙ্গে যে বমি থাকে তাই নয়, তার সঙ্গে ডায়রিয়াও থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে একটু সময়টা অনেক দীর্ঘদিন সময় এটা পর্যন্ত হবে। খুব দ্রুত হলো যে আমি খেয়ে আসছি, আমার ব্যথা শুরু ব্যথা হয়ে শুরু গেছে। হয়েছে, মানে এটা অ্যাকিউট হবে না, এটা প্রায় একটা ক্রনিক টাইম থাকবে। অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিসাইটিস মূলত একবারে তো হয় না, বেশ কয়েকবার তার ব্যথা হতে পারে। যদি লক্ষণটা 3 মাসের বেশি থাকে তখন আমরা এগুলোকে ক্রনিক ব্যথা তখন বলতে আচ্ছা। থাকি আর কি। স্যার প্রশ্ন অনেকগুলো রয়েছে, সময় হচ্ছে একটি বিরতির, তারপরে ফিরছি প্রশ্নগুলো নিয়ে। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানের নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আজ আমরা কথা বলছি হঠাৎ তীব্র পেটের ব্যথা এবং তার করণীয় এবং চিকিৎসা নিয়ে। এই বিষয়ে কথা বলবার জন্য অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার ABM মাহবুবুর রহমান। স্যার, আমরা কথা বলছিলাম পেট ব্যথার নানান কারণগুলো নিয়ে, আপনি অনেকগুলো কারণ উল্লেখ করলেন। যদি এরকম তীব্র পেটে ব্যথা হয়েই থাকে সেক্ষেত্রে আসলে রোগী কি করবে, তাৎক্ষণিকভাবে করণীয়টা আসলে কি? না, আমাদের এখানে যেটা হয়, রোগী পেট ব্যথা হলে বাসায় চিকিৎসা নিতে পছন্দ করেন। দুটো গ্যাস্ট্রিকের ওষুধ খান বা একটা অ্যান্টাসিড ট্যাবলেট খান, কিছু ওই অ্যালজিন জাতীয় ওষুধ খান, ব্যথা তো কমেও যাচ্ছে। কিন্তু যদি ব্যথা এই ওষুধে না কমে এবং ব্যথাটা যদি লাস্ট করে 6 ঘন্টার কাছাকাছি সময় ধরে যদি ব্যথাটা থাকে, তাহলে অবশ্যই রোগীকে নিকটস্থ হসপিটালে যাওয়া উচিত বা একটা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কারণ যে অনেকগুলো কারণ আছে যেগুলো আমি অলরেডি আলোচনা করেছি, এগুলোতে এই ব্যথার ওষুধে কমবে না, অথবা কমলেও সামান্য কমে এবার আবার ফেরত আসবে। আচ্ছা স্যার, আমরা এই বিষয়ে আলোচনা করব। একজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন, ওনার প্রশ্নটি আমরা নিয়ে নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমি সৌরভ চন্দ্র দে, মগবাজার থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। স্যার, আমার মাঝে মধ্যে দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠলে খালি পেট থাকতে পেটে হালকা ব্যথা হয়। স্যার, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন দর্শককে। ওনার বয়সটা যদি একটু বলতেন। আপনার বয়স কত? 25। 25। আচ্ছা, এটা কতদিন যাবত ধরে হচ্ছে? আমি কিছুদিন যাবতই লক্ষ্য করছি, হয়তো আগে থেকে বাট আমি খেয়াল করিনি। 10-15 দিন হলো আমি এটা বুঝতে পারছি। পেটের কোন দিকে ব্যথাটা হয় আপনার? মাঝখান দিক দিয়ে। হ্যাঁ জি দর্শক, পেটের মাঝখান দিক দিয়ে, কোনো উপরের দিকে, উপরের পেটে, মাঝখানে, উপরের পেটে। মাঝখানে। জি জি, আশা করছি প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। উত্তরটা আমরা একটু দর্শকের জন্য দিয়ে দিই। এটা আমি যতটুকু ধারণা করছি যে ওনার বয়সটা কম, আর উনি বলছেন সকালবেলা উনি খালি পেটে আছেন, রাতে খেয়েছেন না, দীর্ঘ সময় তার আর খাওয়া দাওয়া নাই। তো এটা সম্ভবত একটা অ্যাসিডিটি বা পেপটিক আলসার ডিজিজ যে কথাটা বলি, সেখান থেকেই হওয়ার সম্ভাবনা খুব বেশি, তার হিস্ট্রি এবং তার বয়সের যে কনসার্নটা সেটা। আচ্ছা, সেক্ষেত্রে উনি কি করতে পারেন? এখন সেটা হলো যে যেহেতু অল্প কয়েকদিনের ব্যথা, তো উনি নিজে চিকিৎসা করতে পারেন। একটা আমাদের যে পিপিআই যেগুলো আছে, ওমিপ্রাজল, এস্টোমিপ্রাজল, এগুলো খেতে পারেন, গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারেন। তবে বেটার হলো কারণটা জেনে নেওয়া। কারণ আমরা এখন দেখতে পাই যে আগে যেটা আমাদের মাথায় ছিল যে অ্যাসিডিটির কারণে বোধহয় এই আলসারগুলো হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে একটা জীবাণুই দায়ী। এইচ পাইলেরি বলে একটা জীবাণু ইনফেকশন, এখান থেকে এই পেপটিক আলসার ডিজিজগুলো হচ্ছে। এটাকে কিন্তু সহজেই আমরা নিরাময় করে ফেলতে পারি, কিন্তু এটাকে যদি আমরা নিরাময় না করি, এই অ্যান্টাসিড বা পিপিআই খেলে ব্যথা ভালো হবে, কিন্তু এই জীবাণুটা শরীর থেকে যাবে, সেটা তো থেকেই এবং যাচ্ছে। এই জীবাণুটা দীর্ঘদিন থাকলে সে বিশেষ ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে, পাকস্থলীর প্রদাহ, ইভেন পাকস্থলীর ক্যান্সার পর্যন্ত হতে পারে, যেটা আমাদের এই সাবকন্টিনেন্টে অনেক বেশি, এবং এটা খুব খারাপ ধরনের একটা ক্যান্সার, যেটা যদি খুব আর্লি স্টেজে ধরা না পড়ে এ থেকে নিরাময় পাওয়ার কোনো সম্ভাবনা। এবং এখন কিন্তু স্টমাক ক্যান্সার অনেকটাই বেড়ে গিয়েছে। জি, স্টমাক ক্যান্সারের অন্যতম কারণ হিসেবে কিন্তু অনেক জার্নালগুলোতে দেখা যাচ্ছে যে পেপটিক আলসার ডিজিজ থেকে কিন্তু আস্তে আস্তে করে ক্যান্সারের দিকে জীবাণুটা দিয়ে হয়, জীবাণুটা দিয়ে হচ্ছে। এস্টাবলিশ, নিয়ে কোনো বিতর্ক মানে তর্কাতীতভাবে এটা প্রমাণিত হয়ে গেছে। আচ্ছা, আশা করছি দর্শক আপনার তার প্রশ্ন উত্তরটা পেয়েছে। স্যার, যেহেতু পেপটিক আলসারের কথা চলে আসলো এবং ডিউডেনাল আলসারের কথাটাও চলে আসছে, এটা নিয়ে একটু প্রশ্ন করি যে পেপটিক আলসার এবং ডিউডেনাল আলসার এই দুটোর মধ্যে পার্থক্যটা আসলে কিভাবে বুঝবো? আসলে এই ডিউডেনামে হয় বলে ডিউডেনাল আলসার বলছি, আর স্টমাকে হলে আমরা বলি গ্যাস্ট্রিক আলসার। এটা আরেকটু উপরেও হতে পারে, খাদ্য নালীতে হতে পারে। অ্যাকচুয়ালি এই
অ্যাসিড পেপটিক জুস, এটা দিয়ে ক্ষতটা হলেই আমরা পেপটিক আলসার বলি। নামটা ওভাবেই অ্যাকচুয়ালি এসছে। দুটার সাইড দুই জায়গায় বলে দুই নামে ডাকা হয়, কিন্তু এক বড় ফ্যামিলিতে যদি নেন তাহলে সবগুলোই পেপটিক আলসার। তুমি যেমনটা বলেন খালি পেটে হলে হচ্ছে এরকম পেট ব্যথা করে, আবার ভরা পেটে কিন্তু হচ্ছে চলে যায়। আবার উল্টাটাও কিন্তু হয় যে খালি পেটে হচ্ছে আমার পেট ব্যথা হচ্ছে না, আবার যখনই আমি কিছু খাচ্ছি তখনই কিন্তু পেট ব্যথা হচ্ছে। তাহলে সেটা কিসের লক্ষণ? এটা আলাদা করাই যায়। আমি ক্লিনিক্যালি কিভাবে বুঝবো যে এটা গ্যাস্ট্রিক আলসার আর এটা ডিউডেনাল আলসার? ডিউডেনাল আলসার যেমন ওনার বয়সে খালি পেটে আছে, সারা রাত্রে যে একটু একটু করে অ্যাসিড স্টমাক বের করলো, ওটা স্টমাকের তো ক্ষতি করবে না, কিন্তু যে এটা ডিউডেনামে আসলো ডিউডেনামকে ইরোড করে দিচ্ছে। তো আমরা নরমালি খাই অ্যালকালাইন খাবার, খাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাসিডটা নিউট্রালাইজ হয়ে গেল, ব্যথাটা চলে গেল। কিন্তু গ্যাস্ট্রিক আলসারে তো অন্য জিনিস, একটা ক্ষত আছে, আমরা খাচ্ছি, খাওয়াটা সরাসরি গিয়ে স্টমাকের ওই ঘায়ের মধ্যে দিল, আঘাত করলো, সুতরাং তার ব্যথা শুরু হবে। আর আমি যদি খাই, স্টমাক কি করে কাজ করে, সেটাকে স্কুইজ করে ডিউডেনামে ঠেলে। তো একটা অসুস্থ ব্যক্তিকে আপনি কাজ করাতে বললেন, সে তো কান্নাকাটি করবে। এটা ভরা পেটে। আরেকজন দর্শক আপনার জন্য অপেক্ষা করছেন, ওনার প্রশ্ন নিয়ে আমরা একটু প্রশ্নটি জেনে নিই, উত্তরটা আমরা বিরতির পরে এসে দিচ্ছি। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, আপনার প্রশ্নটি করুন। আমি ঢাকা সাভার থেকে বলছিলাম। জি দর্শক শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার বয়স 76। আবার নিচের পেটে বাম পাশে হালকা ব্যথা করতেছে, এবং আর পাতলা পায়খানা হয়েছে সকালবেলা। আচ্ছা, এটা মাঝে মধ্যে হয়। কতদিন যাবত এই ব্যথাটা হচ্ছে? এটা মাঝে মধ্যে হয়, এটা 2-3 মাস এরকম। মাঝখানে এক রাতে তো প্রচন্ড ব্যথা হয়েছিল, এটা ডান পাশে করছিল খুব বেশি ব্যথা। এরপরে অ্যাসিডিটির জন্য বা গ্যাস্ট্রিকের জন্য ট্যাবলেট খেয়েছিলাম, অ্যান্টাসিড, এবং আদার রস খেয়েছিলাম। এরপর থেকে এটা বন্ধ হয়েছিল, এবং সাথে সাথে বমি হয়েছে। আচ্ছা, আশা করছি আমরা আমি জাস্ট একটু জানতে চাচ্ছি, আপনার পায়খানার সাথে কি কোনো রক্ত যায় বা কালো পায়খানা করেন আপনি? না, রক্ত যায় না, কিন্তু পায়খানাটা মাঝে মধ্যে 1-2 দিনের জন্য শক্ত হয়ে যায়, আবার এরকম ব্যথা হওয়ার পরে নরম হয় আর কি। আর প্রস্রাবে কোনো সমস্যা নাই আপনার? জি না, আর অন্য কোনো সমস্যা নেই, পেশাবটা একটু বেশি হয়, অন্য কোনো সমস্যা নাই। জি স্যার, আমরা আশা করছি আমরা ওনার প্রশ্নটি বুঝতে পেরেছি। সময় হচ্ছে একটি বিরতি, তারপরে ফিরছি ওনার উত্তরটি নিয়ে। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আজ আমরা কথা বলছি তীব্র পেট ব্যথা নিয়ে। স্যার, বিরতির পূর্বে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, ওনার কিছু প্রশ্ন নিয়ে, ওনার উত্তরটা আগে আমরা দিয়ে নিই। আচ্ছা, ওনার বয়সটা খুবই সিগনিফিক্যান্ট, 70-এর উপরে, এবং পাতলা পায়খানা হয়, পেট ব্যথা করতেছে। তো এটা মানে স্বাভাবিকভাবেই আমার কাছে এটা প্রতীয়মান হয় যে এটা কোলন রিলেটেড কোনো সমস্যা, কোলাইটিস, কোনো ধরনের বৃহদন্তের কোনো প্রদাহ হতে পারে। তো এটা যেহেতু বয়সটা বেশি, এটাকে নেগলেক্ট করাটা একদম ঠিক হবে না। উনি কিছু মল পরীক্ষা আর কোলোনোস্কোপি যদি করে নেন, তাহলে এটা নিয়ে ওনার আর দুশ্চিন্তা করার কোনো কারণ এই বয়সে কোলনে কিছু খারাপ অসুখও হতে পারে। তো কোলোনোস্কোপি করলে দীর্ঘদিন যাবতই প্রায় এটা হচ্ছে, তাহলে অবশ্যই একটা কোলোনোস্কোপি করে নিলে নিশ্চিন্তে থাকতে পারবে। স্যার, এবার আমরা একটু প্রশ্ন করতে চাই আমাদের মহিলাদেরকে নিয়ে। মহিলাদের কিন্তু পেটের ব্যথা খুব কমন একটা সমস্যা, প্রতি মাসেই তাদের নানান কারণে কিন্তু পেটের ব্যথা হয়। তার মধ্যে সিগনিফিক্যান্ট দুইটা রিজন হচ্ছে ওভুলেশনের একটা পেইন হয়, প্লাস মেনস্ট্রুয়াল সাইকেল যখন শুরু হয় সেই পেইনটা হয়। তো ওভুলেশনের পেইনটা আসলে কেমন হয় এবং কতটুকু তীব্র হলে এটা আসলে স্বাভাবিক ধরবো আমরা? আসলে এই ব্যথাটা পারসেপশনটা এক একজনের কাছে এক এক রকম। তবে মহিলারা, মা বোনেরা খুব ভালো বোঝেন যে এটা কেন হচ্ছে, এবং এটা তারা অভ্যস্ত। এই বিষয়টা নিয়ে তারা বাসায় যে চিকিৎসাটা নেন, এটাই তাদের জন্য যথেষ্ট। বরং আমি আরো 2-3টা বিষয় নিয়ে এখানে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে তীব্র পেট ব্যথা হতে পারে, সেটা হলো যদি একটা নতুন প্রেগন্যান্সি হয়েছে একটা মহিলার, হ্যাঁ, তার যদি এই আমরা বলি যে রাপচার একটোপিক প্রেগন্যান্সি, হ্যাঁ, এটা যদি হয়, যে সাধারণত ওই এমব্রায়োটা ইউট্রাসে না বসে অন্য কোথাও যদি লেগে বসে থাকে, তো ওর জায়গা পাবে না, এটা ফেটে যাবে। এটা খুব তীব্র, এবং তীব্র ব্যথা, রোগী ব্লিডিং হবে এবং শকে যাবে, এবং চিকিৎসা না করলে রোগী মরে যাবে। এটা একটা বিষয়। আরেকটা হয় হলো ওভারি। মহিলাদের অনেক সময় ওভারি অনেক বড় হয়ে যায়,
বড় হয়ে গেলেই এটা ওয়েটে এটা ঘুরে যেতে পারে, এটা টুইস্টেড ওভারিয়ান সিস্ট বলি। এখানে তীব্র ব্যথা নিয়ে আসবে, এবং এটা তার ওই মাসিকের ব্যথা ওভুলেশন পেনের ধারে কাছে খুব সহজে নোটিস করবে দিস সামথিং আনইউজুয়াল। এগুলোর ক্ষেত্রে অবশ্যই একজন ভালো ডাক্তার, গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। আপনি যেটা বললেন যে হচ্ছে ইকটপিক প্রেগন্যান্সি যেটা হয়, সেক্ষেত্রে আসলে বাচ্চাটা তখন কিন্তু নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব নয়, এবং বাচ্চাটার সার্ভাইভাল রেটটাও কিন্তু তেমন সম্ভব না। সেক্ষেত্রে কিন্তু অ্যাবর্শনটাই বা যেটা বলে থাকি আমরা সেটাই করতে হয়। বা সেই ক্ষেত্রে আসলে কি কি জটিলতা আরো দেখা দিতে পারে? এখানে তো আসলে এমব্রায়ো, বাচ্চার কোনো চেহারাও নেয়নি, এটা একটা টিউবের মধ্যে গিয়ে বসেছে। তারপরেও কিন্তু অনেকে এটাকে অ্যাবর্ট করতে একটু দ্বিধাগ্রস্ত ফিল করে থাকেন। এখন এবর্ট এটা হবেই, এটা ফেটে যাবে এবং ব্লিড করতে শুরু করবে, রোগী শকে যাবে। আমরা ইতিহাস নিলেই বুঝি যে মিস পিরিয়ড আছে, এবং পেশেন্টের বিটা এসসিজি প্রেগন্যান্সি টেস্ট অনেক পজিটিভ, এবং সে অ্যানিমিক হয়ে গেছে, সাদা, শকে চলে গেছে, তীব্র পেট ব্যথা। অর্থাৎ মায়ের এখানে জীবন ঝুঁকি রয়েছে, এবং অবশ্যই সেখানে ডাক্তারের আলোচনা করলে আমরা বুঝে ফেলি যে এটা এরকম ঘটেছে, এবং এটা অপারেশনই করতে হবে। এবং এগেইন এটা না কেটে ল্যাপারোস্কোপিতেই আজকাল খুব ভালো এটা চিকিৎসা করা যাচ্ছে। অর্থাৎ ল্যাপারোস্কোপি কিন্তু একটা যুগান্তরী প্রতিফলন এখানে চিকিৎসা বিজ্ঞানে করছে। স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর সনকলে যুক্ত হবার জন্য, এবং খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের সাথে আলোচনা করবার জন্য। থ্যাংক ইউ ভেরিমাচ। আপনাকে অনেক ধন্যবাদ, যমুনা টিভিকে ধন্যবাদ, দর্শকদের আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার শুধু একটাই কথা, আপনারা সচেতন থাকবেন এবং স্বাস্থ্যের যত্ন নেবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল ডক্টর সনকলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।